হ্যালো প্রিয়নাথ, জাস্টিস দিবাকরের বাড়ি, তাড়াতাড়ি পৌঁছো, আরও একটা বিপদ হয়ে গিয়েছে। সমস্ত ঘটনাবলী এবং তদ্রূপ প্রমাণাদির উপর ভিত্তি করে এই আদালত অভিযুক্ত হানিফ খানকে প্রতারণা, ডাকাতি এবং খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তিস্বরূপ তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হলো। আজ আপনি আপনার তাকাত দেখালেন, সেদিন এই হানিফ খান নিজের তাকাত দেখাবে ইনশাআল্লাহ। কি করে করছে এসব? আরে তুমি তুমি এইটুকুতেই চমকে গেলে প্রিয়নাথ? তাহলে আসল ম্যাজিক দেখলে কি করতে? হিসেব সবার হবে। আপনি আপনি এর একটা বিহিত করুন দারোগা বাবু, আমরা গরিব মানুষ, গুন্ডা থেকে বেঁচে এখন এখন এই ভূতের হাতে পড়লে আমরা সব জানে মানে সব দিকে মারা যাবো দারোগা বাবু। তন্ত্রে নাকি এমন গূঢ় সাধনা হয় যার দ্বারা মৃতদেহকে পুনরুজ্জীবিত করা যায়। খুব জলদি দেখা হবে। দারোগা প্রিয়নাথের গল্প, এই কাহিনী মূল কাহিনীর আধারে রচিত। শুরু হচ্ছে দারোগা প্রিয়নাথ এবং ফাঁসি কাঠের বহুত রহস্য। এজলাসের ঘরে আজ পা ফেলারও জায়গা নেই। জেলের যত লোক সব যেন এসে জড়ো হয়েছে ওই ছোট্ট ঘরটার ভিতর। পাহারাদারদের ঘাম ছুটছে তাদের সামলাতে সামলাতে। আরে বসুন না, এই যে কোনরুমে হল্লা করবেন না, হল্লা করবেন না। পেছন লোক এদিকে যান, এদিকে যান। আসলে এত হই হল্লা যার জন্য, তার নাম হানিফ খান। আজ তার শেষ বিচার। 1 নম্বরের দাগি লাল কালি আসামি। গত 4-5 বছর ধরে এলাকায় যত খুন, ছিনতাই, ডাকাতি, রাহাজানি সবের মূলে সে। এমনই দাপট তার, পুলিশ নানা ফাঁদ পেতে নানা চেষ্টা করেও এতদিন তার টিকিটাও ধরতে পারেনি। খুচরো খাচরা একাধটা সাকরে ধাতে এসেছিল, কিন্তু তাদের দিয়ে কিছু সুবিধে হয়নি। হানিফের দল তো ভাঙেইনি, উল্টে নতুন লোক জুড়ে আরো পরিপুষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু কাণ্ডটা হয়েছে এই কদিন আগে। দলের একটা লোকের সাথে হানিফের তুমুল ঝামেলা হয়। লোকটা রেগে মেগে হানিফের সব ঘাত খুঁত টেরা আড্ডা পুলিশের কাছে ফাঁস করে দেয়। হানিফ খান রাতারাতি ধরা পড়ে যায়। আদালতে তার কেস ওঠে, 5 জন জুরির বেঞ্চ বসে এবং সমস্ত প্রমাণাদি খতিয়ে দেখা হয়। শেষে বিচার স্থগিত রেখে হানিফকে পুলিশি হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। সেই কেসেরই আজ ফাইনাল অর্ডার, আর তাই এত ভিড়। গলা কাটা গুন্ডা হানিফ খানের কি বিচার হয় দেখতে গোটা জেলার লোক জড়ো হয়েছে। কালো কোট প্যান্ট পরা জজ সাহেব এজলাসে ঢুকলেন। সঙ্গে সঙ্গে গোটা ঘরটা চুপ হয়ে গেল। কয়েকটা ফাইলপত্র উল্টে পাল্টে তিনি মোহরীকে কাগজ ধরালেন। মোহরী ডাকল, হানিফ খান and others versus the province of Bengal and others. গোটা ঘর নিস্তব্ধ, শুধু মানুষের নিঃশ্বাস, পুলিশের বুট আর হানিফের হাতে হাতকড়ার শব্দ। 5 জন রক্ষী দ্বারা আবেষ্টিত হয়ে হানিফ খান এজলাসে ঢুকল। জাস্টিসকে স্যালিউট করে ইন্সপেক্টর তার হাতকড়া খুলে দিল। আসামে গিয়ে দাঁড়ালো কাঠকড়ায়। জজ সাহেব মুখে কোনো কথা বললেন না। মিনিট খানেক টেবিলে ঝুঁকে কাগজের উপর খসখস করে কলম চালালেন। তারপর নিচে সই করে কলমের নিবখানা মুচড়ে দিয়ে মুখ তুললেন। সমস্ত ঘটনাবলী এবং তদ্রূপ প্রমাণাদির উপর ভিত্তি করে এই আদালত অভিযুক্ত হানিফ খানকে প্রতারণা, ডাকাতি এবং খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তিস্বরূপ তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হলো। শুনে
হানিফ খানের মুখে একটা ধূর্ত ঝিলিক খেলে গেল। সে জজ সাহেবের দিকে একবার আর চোখে তাকালো, তারপর মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে বলতে লাগলো, প্রাণদণ্ড। জজ সাহেব, আপনি যাতে হিন্দু, নিজের ধর্মের কথা জানেন নিশ্চয়। হিন্দুরা বলে আত্মার মৃত্যু নেই, সে শুধু শরীর বদলায়, বাকি সব এক থাকে। এই কথা যদি মানেন তাহলে আর একটা কথাও আপনি জেনে রাখবেন জজ সাহেব, আমাদের আবার দেখা হবে, খুব জলদি দেখা হবে। আজ আপনি আপনার তাকত দেখালেন, সেদিন এই হানিফ খান নিজের তাকত দেখাবে ইনশাআল্লাহ। কিন্তু গুন্ডা যত বড়ই হোক না কেন, আইনের সামনে তার গুন্ডামি চলে না। ক্রমে হানিফ খানের সময়ও শেষ হয়ে এলো এবং তার ফাঁসির দিন এসে উপস্থিত হল। জেলের সামনে লোকজন আবার ভিড় জমাল, কিন্তু চারিদিকে এত পাহারা, কেউ কিছু খবর বের করতে পারল না। ওদিকে ভোর হতেই জেলের কঠোর তত্ত্বাবধানে ফাঁসির আয়োজন শুরু হলো। ফাঁসুড়ে এলো, দড়ি ঝোলানো হলো, মঞ্চের পাটা তক্তা সব ভালো করে পরীক্ষা করা হলো। শেষমেশ ঘড়ির কাঁটা মিলিয়ে কালো কাপড়ে হানিফের মুখ ঢেকে গলায় ফাঁস পরিয়ে দেওয়া হলো। জেলার তার রুমাল মাটিতে ফেলল, আর অমনি হাতলটা হড়াং করে টেনে দিল ফাঁসুড়ে। মুখ দিয়ে এক আধবার কোঙানি বেরোল। অবশেষে সব চুপ হয়ে গেল। ফাঁসির নিয়ম অনুযায়ী হানিফের মৃতদেহ ওইভাবেই ঝুলিয়ে রাখা হলো। ঠিক ৪৫ মিনিট বাদে ডাক্তার এলো। মৃতদেহের নাড়ি পরীক্ষা করে সে সম্মতি দিল। ডেড। প্রসিড ফর পোস্টমর্টম। আদেশ মতো হানিফের বডি গ্যালোস থেকে নামানো হলো। তারপর ডেড বডি ব্যাগে ভরে ব্যাগের মুখ শক্ত করে বেঁধে দেওয়া হলো। মেডিকেল টিমের লোকেরা এলো হানিফকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে, কিন্তু ব্যাগটা তুলতে গিয়েই তারা থমকে গেল। এই কি কাণ্ড! ব্যাগ এত হালকা কেন? একজন ঝুঁকে ব্যাগের মুখটা খুলল, আর দেখা মাত্র সবার চোখ কপালে উঠে গেল। ব্যাগ পুরো খালি। হানিফ তো দূর, একটা মাছি অবধি নেই। ভেতরে শুধু পড়ে আছে হানিফের পরা জামা কাপড়গুলো, আর সাথে একটা চিরকুট, তাতে লেখা, হিসেব সবার হবে, সবাই এবার আমার তাকত দেখবে। খবর শুনে জেলের মাথায় বাজ পড়ল। লোকজন নিয়ে সে ছুটল ফাঁসি ঘরের দিকে। অত বড় একজন আসামি, তার মৃতদেহ গায়েব হয়ে যাওয়া মানে জেলের চাকরি নিয়ে টানাটানি। জেলের নিজে গিয়ে গার্ডকে কড়া করে জেরা করতে লাগলো। একটা অপদার্থ, কি করছিলে তুমি? হ্যাঁ, চোখে দেখতে পাও না? স্যার স্যার আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম স্যার। স্যার বিশ্বাস করুন, আমি এখান থেকে এক পাও নড়িনি, কোথাও যাইনি এখান থেকে। তোমার চোখের সামনে থেকে একটা মরা মানুষ পিঠে পাখনা গজিয়ে উড়ে গেল। আর কি করার জায়গা পাওনি? হ্যাঁ, আর কেউ ঢুকেছিল ঘরে? না স্যার, আর কেউ ঢোকেনি স্যার। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি স্যার। শুধু ওই ফাঁসুরে কাসারাম, ওই তো ছিল স্যার। স্যার ওই তো বডি নামালো। ডাকো তাকে। কাসারাম এলো, সাহেবকে সালাম করে দাঁড়ালো। তাকে জেরা করতে সেও একই কথা বলল। घर में कोई नहीं घुसा था साहब, राम जी का कसम। सिर्फ हम थे और वो दरोगा बाबू थे। बॉडी हमने उतारा और फिर दोनों ने मिलकर बैग में डाला।
उसके बाद हमने छुआ तक नहीं साहब। সব শুনে জেলের সাহেব চিন্তায় পড়ে গেল। গোটা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। কারোর উপর সন্দেহও করা চলে না, দুজনেই পুরনো এবং বিশ্বস্ত লোক। আর সন্দেহ করে লাভ কি? এইটুকু একটা বন্ধ ঘর, বাইরে এত কড়া পাহারা, দুজনের কেউই ঘর থেকে বেরোয়নি। তাহলে দেহ গেল কোথায়? হানিফ খান কি তবে? বেশি আর ভাবতে হলো না সাহেবকে। মরা হানিফের গায়েব হওয়ার খবরটা রাতারাতি ছড়িয়ে গেল চারদিকে। লোকের মুখে মুখে রটে গেল হানিফ খান মরে ভূত হয়েছে। তার তৃষিত আত্মা এবার এক এক করে তার মৃত্যুর বদলা নেবে। কাগজে যখন খবরটা পড়লাম তখন থেকেই কেন জানি না আমার মনটা খচখচ করছিল। মনে হচ্ছিল না চাইতেও আমাকে এই কেসের সাথে জড়িয়ে পড়তে হবে। আর ঠিক তেমনটাই হলো। পরদিন সকালেই জেলের কিঙ্কর রায়ের টেলিফোন এলো আমার কাছে। ভদ্রলোককে আগে থেকেই চিনতাম। প্রথম যখন চাকরিতে ঢুকি তখন তিনি ছিলেন আমার এসএইচও। এখন পুরনো সাহেব বিপদে পড়েছে, তাকে কি ফেলে দেওয়া যায়? তাই সকাল সকাল একটা জিপ আর একজন কনস্টেবল নিয়ে গেলাম জেলের সাহেবের বাংলোতে। বাইরের লনে বসে চায়ের টেবিলেই কথাবার্তা শুরু হলো। প্রিয়নাথ, আজ ফোনে তোমায় যা যা বলেছি, চিন্তার বিষয় শুধু সেইটুকুই নয়, আরো একটা বড় কাণ্ড ঘটে গেছে কাল রাতে, আর সেটা খুবই ভয়ানক। আবার কি কাণ্ড স্যার? কাল সেরা মহল্লায় আবার একটা খুন হয়েছে। ভিকটিমের নাম আলী জাফর। হানিফের দলের লোক ছিল এবং তার কেসের প্রাইম উইটনেসও। কোর্টে দাঁড়িয়ে হানিফের খেলাফে সেই সাক্ষী দিয়েছিল। কাল মাঝরাতে ঘরে ঢুকে কেউ তার গলা কেটে দিয়েছে, আর তার ছেলের বক্তব্য যে সে নাকি অন্ধকারে হানিফকে দেখেছে। কিন্তু সেটা তো ইম্পসিবল, কারণ হানিফের মৃত্যু ডাক্তার নিজে সার্টিফাই করেছিল। লোকে বলে বেড়াচ্ছে এবার যে হানিফ খান ভূত হয়েছে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। এখন আমার মান সম্মানের যে কি অবস্থা সেটা তো তুমি বুঝতেই পারছো। রোজ জবাবদিহি করতে হচ্ছে ওপরে। বডিটা খুঁজে না পাওয়া গেলে চাকরি নিয়ে টানাটানি হবে। তাই আমি চাই তুমি পার্সোনালি এই কেসটা হ্যান্ডেল করো। তোমার উপর আমার যথেষ্ট আস্থা আছে প্রিয়নাথ। পারলে একমাত্র তুমিই পারবে হানিফের মৃতদেহ খুঁজে বের করতে। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন কেসটা আমি নেব, কিন্তু ভূতকে ধরে আনতে আবার এই হাত কড়া কাজে দেবে কিনা তা এখন থেকে বলতে পারছি না। কিঙ্কর রায় হাসলেন। আমি উঠে দাঁড়ালাম, টুপি পরতে পরতে বললাম, শুরু করছি তাহলে। প্রথমে একবার মার্ডার স্পটে যাব। আপনি পারলে একটু লোকাল থানার দারোগাকে ইনফর্ম করে দিন, যাতে আমাদের সহযোগিতা করে। কনস্টেবলকে নিয়ে বেরিয়ে এলাম সেখান থেকে। বেলা 12টা নাগাদ যখন সেরা মহল্লায় পৌঁছলাম, দেখি লোকাল থানার দারোগা আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে। কিন্তু তার মুখটা এমন যে সে কোনো সহযোগিতা করতে চায় দেখে মোটেই মনে হলো না। আমি নেমে গিয়ে তার সাথে কথা বললাম। আপনি ধরবাবু? হ্যাঁ, শশাঙ্ক ধর, মালবাজার থানা। সব রিপোর্ট তো পাঠিয়েই দিয়েছিলাম। উপরতলায় পছন্দ হয়নি নাকি? আবার করে পাঠালো? আরে ধরবাবু, কি যে বলেন, আপনার পাঠানো রিপোর্ট দেখেই তো তারা আপ্লুত। রিপোর্টে আপনি লিখেছেন ভূতে খুন করেছে। সাহেবরা খুব খুশি হয়েছে দেখে, তাই তো আমাকে পাঠালো আপনাকে বাহবা দিতে। শুনে শশাঙ্ক ধরের মুখটা শুকিয়ে গেল। সে আর একটাও কথা বলল না, চুপচাপ আমার পিছন পিছন ঘরে ঢুকলো। ঠিক ঘর নয়, বরং ঝুপড়ি বলা ভালো।
বাঁশ চাঁচের দেওয়াল, উপরে টিনের চাল। তার সামনেই পাড়ার লোকেরা ভিড় জমিয়েছে। আমাদের ঢুকতে দেখে লোকগুলো সব চুপ করে সরে দাঁড়ালো। শশাঙ্ক ধরকে বললাম, খুনের সময় যারা যারা ঘরে উপস্থিত ছিল শুধু তাদের নিয়ে আসুন ধরবাবু, বাকিরা সবাই বাইরে যাবে। একবার নিজে খেটে সব করো, তারপর আবার লোকের ফরমাস খাটো। দৌড়, এই যে সবাই বাইরে যান। চলুন চলুন, শুধু ছেলে বউ থাকবে, বাকি সব বাইরে, আউট। মিনিট খানেকের মধ্যেই ঘরটা খালি হয়ে গেল। আমার সামনে এসে দাঁড়ালো মৃত আলী জাফরের ছেলে। বয়স বেশি নয়, ওই 22-23, কিন্তু চোখের সামনে বাপকে মরতে দেখে বোধহয় ভয়ে মুখটা কুঁচকে গেছে। একটা চেয়ার টেনে বসিয়ে তাকে প্রশ্ন করলাম, তোমার নাম কি? আব্দুল সাফ, আব্দুল সাফার। আলী জাফর তোমার বাবা? জি। কাল যখন ঘটনাটা ঘটে তুমি তখন কোথায় ছিলে? সাহেব কালকে আমি ঘরেই ছিলাম সাহেব, ঘুমোচ্ছিলাম এই ঘরেই। খাটের উপর? না, নিচে, উপর আব্বাজান ছিল। আচ্ছা, ঘটনাটা কটার সময় ঘটে? আগে ঘড়ি তো দেখিনি, কিন্তু 12টা কি 1টা নাগাদ হবে। বুঝলাম। এবার সবটা খুলে বলো তো, ঠিক কি দেখেছিলে? সাহেব আমি মেঝেতে ঘুমাচ্ছিলাম সাহেব। হঠাৎ ঘুমের মধ্যেই ওপর থেকে আব্বাজানের চিৎকার শুনতে পাই। ধরপড় করে উঠে দেখি 2জন লোক আব্বাজানকে বিছানায় চেপে ধরেছে। আমি ছাড়াতে যাই, কিন্তু আমাকে লাথি মেরে ফেলে দেয়। উঠে দাঁড়ানোর আগেই দেখি গোটা বিছানাটা ভেসে যাচ্ছে রক্তে। আব্বাজান ছটফট করছে, গলাটা হাত কাটা। আমি ছুটে গিয়ে ধরতে গেলাম লোকটাকে, কিন্তু পারলাম না। ওরা 2জন আমাকে চেপে ধরলো। তারপর মুখের গামছাটা খুলে আমার হাতে বাঁধতেই আমি ওর মুখটা দেখি, আর দেখা মাত্র আমি ভয়ে বেহুশ হয়ে গেছি স্যার। আর কিছু মনে নেই আমার। কার মুখ দেখেছিলে? সাহেব হানিফ চাচা। হানিফ তোমার চাচা হয়? জি, মতলব ঠিক নিজের চাচা নয় সাহেব, কিন্তু আব্বার অনেক পুরানো দোস্ত, ওকে চাচাই বলতাম আমি। তুমি নিশ্চিত কাল রাতে যাকে দেখেছো সেটা হানিফই ছিল? বিলকুল সাহেব, আমি একদম নিশ্চিত। অনেকবার দেখেছি ওকে। ও চেহারা বলবার নয়। গালে একটা কাটা দাগ ছিল, ডান চোখের ওপর থেকে একটা দিক পোড়া। ও হানিফ চাচাই ছিল সাহেব। ইন্টারেস্টিং। আচ্ছা, এই হানিফের কোনো ভাইটাই আছে নাকি? সে বিষয়ে জানো কিছু? নাই সাহেব, ওর ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে ততক্ষণ তুমি আর তোমার মা ঘর ছেড়ে কোথাও যাবে না, বুঝেছো? জি সাহেব। ধরবাবু, খোঁজ লাগান এই হারিফের কোনো জমজ ভাই আছে কিনা, থাকলে ধরে আনুন। আপনারা কি ভাবেন আমরা ছোট থানা দারোগা বলে আমাদের মাথায় কি ঘুঁটে পড়া আছে নাকি? সব খবর নেওয়া হয়ে গেছে, কোথাও কিছু নেই। আপনাদের ওই সাহেবদের সাথে ওঠা বসা, আপনারা সব মানবেন কেন? কিন্তু অপঘাতে মরলে যে কি হয় সেটা সবাই জানে। আমি উঠে দাঁড়িয়ে শশাঙ্ক ধরের চোখে চোখ রাখলাম, বললাম, কি হয় অপঘাতে মরলে? ভূত? আচ্ছা ধরবাবু, ভূতকে কি রাতে মাথায় গামছা বেঁধে বেরোতে হয়? যদি তাই হয় তাহলে শুধু আপনার নয়, আপনার ভূতের মাথাতেও ঘুঁটে পড়া আছে। চলি। শশাঙ্ক ধরের মুখটা আবার শুকিয়ে চুপসে গেল। কনস্টেবলকে নিয়ে আমি বেরিয়ে এলাম সেখান থেকে।
পরদিন সকালে আলী জাফরের পোস্টমর্টেম রিপোর্ট আমার টেবিলে এসে পৌঁছল। খতিয়ে দেখলাম রিপোর্টটা। গলার আর্টারি কেটে রক্তক্ষরণ, ফলে মৃত্যু। কিন্তু দেহে কোনো আঙুলের ছাপ বা আততায়ীর বিন্দুমাত্র প্রমাণ চিহ্ন নেই। একটু অবাকই হলাম দেখে। হানিফ খানের ফাঁসি হলো, মৃত্যু ডাক্তার নিজে সার্টিফাই করলো, বডি ব্যাগেও ভরা হলো। তারপরেই সেই বডি গায়েব হয়ে গেল। ওদিকে সেই দিনই রাতে একটা খুন। ভিকটিমের ছেলে হানিফকে দেখলো আর দেখেই অজ্ঞান হয়ে গেল। এ মহা জটিল অঙ্ক, কিন্তু উপায় নেই। উপরতলার খাস হুকুম, এই রহস্যের মীমাংসা করতেই হবে। চেয়ারে হেলান দিয়ে বসে মাথার ভিতর সব হিসেব কষছিলাম। হঠাৎ আমার দফতরে টেলিফোনটা বেজে উঠল। ওঠাতেই ওদিক থেকে জেলের কিঙ্কর রায়ের গলা। হ্যালো প্রিয়নাথ, জাস্টিস দিবাকরের বাড়ি, তাড়াতাড়ি পৌঁছো, আরো একটা বিপদ হয়ে গিয়েছে। জিপ আর কনস্টেবল নিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম। হাইকোর্টের জজ জাস্টিস দিবাকর সেনের বাংলোতে যখন পৌঁছলাম, দেখি সত্যিই বিপদ। না, এবার আর খুন নয়, ডাকাতি। গোটা বাড়ি লণ্ডভণ্ড করে গেছে। ঘরের দরজায় ঢুকতেই বাঁয়ে একটা কদম গাছ ছিল, সেটাও দরজায় এমনভাবে কেটে ফেলে রাখা যেন ভিতরের লোক বাইরে বেরোতে না পারে। অনেক কষ্টে সেসব টপকে যখন ঘরে ঢুকলাম, দেখি জাস্টিস দিবাকর সেনের মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। সামনেই বসে জেলের কিঙ্কর রায়। হাতের ইশারায় জজ সাহেব আমায় বসতে বললেন। তারপর শুরু হলো কথাবার্তা। স্যারের বাড়িতে কাল রাত্রে ডাকাতি হয়েছে প্রিয়নাথ। কে করেছে জানো? কে? হানিফ খান। কি বলছেন স্যার? আমি জজ সাহেবের দিকে তাকালাম। তিনি আমার মুখের দিকে চেয়ে ঘাড় নাড়লেন। চোখ দুটোয় ভয়ের রেখা স্পষ্ট। মানুষ মৃত্যুকে খুব কাছ থেকে দেখলে যেমনটা হয়, ঠিক সেই রকম। আমি পকেট থেকে আমার ডায়েরিটা বের করলাম। তারপর জজ সাহেবের বয়ান লিখতে লাগলাম। আপনি নিশ্চিত কাল রাতে যে এসেছিল সে হানিফ খানই ছিল, অন্য কেউ নয়? মোস্ট সার্টেনলি। ওর গালের কাটা দাগ আর বাঁ চোখের একটা পাশ পড়া, ও জিনিস আমি আগেও দেখেছি, চট করে ভোলার নয়। কাল যে এসেছিল সে হানিফ ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। ঠিক কটা নাগাদ ঘটে ঘটনাটা? ওই 1টা-1.5টা নাগাদ হবে। আপনি তখন ঘুমোচ্ছিলেন? না, জেগেছিলাম। আমার ইনসমনিয়া আছে, রাতে ঘুম আসতে চায় না, তাই অনেক রাত অব্দি জেগে আমি বই পড়ি। কালও তাই করছিলাম। আচ্ছা, তারপর? তারপর আর কি, হঠাৎ পিছন থেকে হাতের বইটা কেউ কেড়ে নিল। তারপর আমার হাত দুটো গামছা দিয়ে পিছমোড়া করে বেঁধে আমার ঘাড় ধরে উঠিয়ে টানতে টানতে এনে কেদারায় বসিয়ে দিল, এই যেটা এখন আমি বসে আছি। বলেন কি? তারপর? তারপর মুখে একখান বিড়ি নিয়ে সে একটা দেশলাই জ্বালল, আর দেশলাইয়ের সেই আলোয় দেখতে পেলাম হানিফের মুখটা, সেই মুখ যা সেদিন শেষবার দেখেছিলাম এজলাসের ঘরে। আমার ঠিক সামনে একটা কেদারা টেনে আমার চোখে চোখ রেখে পায়ের উপর পা তুলে বসে সে বিড়ি টানতে লাগলো। সত্যি কথা বলতে ভয়ে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে চিৎকার চেঁচামেচি করার কথা মাথায় আসেনি। হানিফ তার সাকরেতকে হুকুম দিল, আর অমনি সন্ডা মার্কা লোকটা আলমারি, দেওয়াল, টেবিল, চেয়ার যেখানে যা ছিল সব টেনে হিঁচড়ে ফেলতে লাগলো। প্রায় 2.5-3 মিনিট চলল এরকম। তারপর লোক দুটো যেমন ছায়ার মতো এসেছিল তেমনই ছায়ার মতো মিলিয়ে গেল পিছনের দরজা দিয়ে। ঘরের ভিতর সেই সময় আর কেউ ছিল না? কেউ না, আমি একাই থাকি ঘরে। বাইরে গেট হাউসে দারোয়ান থাকে। লোক দুটো চলে যাওয়ার পর আমার চিৎকার শুনে সে ছুটে আসে।
তাও সামনের দরজা দিয়ে আসতে পারেনি, পিছন দিয়ে ঢুকে। সামনে নাকি গাছ কাটা পড়েছিল। তার মানে আততায়ী আপনাকে প্রাণে মারতে আসেনি, কিছু নিয়ে যেতেও আসেনি, এসেছিল শুধু আপনাকে ভয় দেখাতে। খুবই ঘোলাটে ব্যাপার। সে যে ঠিক কি চায় সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, দারোয়ানের সাথে একবার কথা বলা যায়? নিশ্চয়ই বলা যায়। এই রাম মনোহর, এদিকে এসো তো একবার। দারোয়ান রাম মনোহর ছুটে এসে আমাদের সেলাম করে দাঁড়ালো। তাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তোমার সাহেবের উপর এত বড় একটা হামলা হয়ে গেল, কি করছিলে তুমি? কাউকে ঢুকতে বেরোতে দেখোনি? हनुमान जी का कसम बाबू साहब, আমি সারা রাত জেগেছিলাম, लेकिन কারুকে হাতে যাতে দেখিনি। শুধু হাতে তালি মারার মতো একটা আওয়াজ হলো, আর সাথে সাথে उत्तर कदम का पेड़ टूट के गिर गया बाबू साहब। बहुत डर गया। আমি ছুটে গেলাম দরওয়াজার কাছে, लेकिन ওখানে কেউ ছিল না বাবু সাহেব। इंसान नहीं था बाबू साहब। इंसान ताली मार के অত বড় পেড় কাটতে পারে না। তো ইনসান নয় তো কি, ভূত? জি বাবু সাহেব, জি জি। ভূত তোমার মাথায় আছে, বুঝলে রাম মনোহর? আজ থেকে তুমি রোজ। আরো কি একটা যেন বলতে যাচ্ছিলাম, কিন্তু রাম মনোহরের হাতের তালুতে নজর পড়তেই থেমে গেলাম। ডান হাতের তালুটা লালচে, জায়গায় জায়গায় ছাল উঠে গেছে। বললাম, এই হাতে ওটা কি হয়েছে তোমার? দেখি তালুটা দেখি। সে হাতটা লুকাতে যাচ্ছিল, আমি খপ করে ধরে নিলাম। কি ওগুলো? ছাল উঠলো কি করে? ऐसा আমার শীতকালে হয় বাবু সাহেব, বচপন কা বিমারি। দেখো, আমি ডাক্তার নই ঠিকই, কিন্তু এমন অনেক বিমারি সারাতে জানি যা বড় বড় ডাক্তাররাও পারে না। তুমি একটু সাবধানে থাকবে রাম মনোহর। আবার দেখা হবে, চলি। জেলের কিঙ্কর রায়কে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। রাস্তায় যেতে যেতে গাড়িতে কথা হতে লাগলো। সে তো বুঝলাম প্রিয়নাথ, কিন্তু ওই শেষের ব্যাপারটা, রাম মনোহরের হাতে তুমি কি এমন দেখলে? বলতে পারেন এই কেসের প্রথম ক্লু ওই রাম মনোহরের হাতেই দেখলাম স্যার। ক্লু? কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই গোটা হাতের তালু জুড়ে ছাল ওঠা, ওরকম কখন হয় জানেন? কখন? যখন কোনো অনভ্যস্ত ব্যক্তি কুড়ুল বা কোদাল চালায়। হাতল ধরার ফলে হাতে ফোসকা পড়ে, তাই ওরম লাল হয়ে ছাল উঠে যায়। ওকে, তার মানে তুমি বলছো যে রাম মনোহর এর সাথে যুক্ত? অলপ করে বলা যায় না, কিন্তু সম্ভাবনা একটা আছে। আপনার মনে আছে জজ সাহেব কি বললেন? ডাকাতরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে রাম মনোহর ছুটে আসে, আর রাম মনোহর বলল সে নাকি একটা ক্ষীণ তালি শুনতে পেয়ে এগিয়ে যায়। গিয়ে দেখে দরজার সামনে গাছটা কেটে পড়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, যে লোক হাতের তালি শুনতে পেল, সে ঘরের ভিতর জিনিসপত্র আছড়ে ফেলার অত জোরে আওয়াজ শুনতে পেল না। আর ডাকাতরা ঢুকেছিল পিছনের দরজা দিয়ে। কোনো তালা ভাঙা নেই, শীত কাটা নেই, কিছু নেই, একেবারে নিঃশব্দে। তার মানে নিশ্চয়ই কেউ দরজা খুলে দিয়েছিল। সে তো বুঝলাম, কিন্তু পেছনের দরজা দিয়ে ঢুকলো, পেছন দিয়েই বেরোলো, তাহলে সামনের সদর দরজায় গাছ কেটে ফেলে রাখার মানেটা কি? একটা ভোজবাজি বলতে পারেন। গোটা জিনিসটাকে ভুতুড়ে প্রমাণ করার চেষ্টা। মানুষ ডাকাতের চেয়ে ভূতকে অনেক বেশি ভয় পায়, জানেন তো। হানিফ বেঁচে থাকতেই তার ত্রাস কম ছিল না, এখন তার এই ভূতের খবর ছড়ালে যে কি হবে সেটাই চিন্তা। আর রাম মনোহর, তোমার কি ধারণা গাছটা ওই কেটেছিল? খুব সম্ভবত তাই। তাহলে ওকে অ্যারেস্ট করলে না কেন? অ্যারেস্ট করতে পারতাম চাইলে, কিন্তু আমাদের কাছে উপযুক্ত প্রমাণ নেই।
কুড়ুল ধরলে শুধু ডান হাতে ফোসকা পড়ার কথা, কিন্তু রাম মনোহরের দু হাতেরই ছাল ওঠা। আরও একটা ব্যাপার আছে স্যার, জজ সাহেবের দারোয়ানকে ডাকাতির সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে শুনলে চারদিকে হইচই পড়ে যাবে। লোকের মুখে হানিফ ভূতের খবর আগুনের মতো ছড়িয়ে পড়বে। তাতে ক্ষতি আমাদেরই। খবর যত ধামা চাপা থাকুক ততই ভালো। দপ্তরে ফিরতে ফিরতে প্রায় দুপুর গড়িয়ে গেল। মাথার টুপি টেবিলে নামিয়ে কাগজপত্র নিয়ে সবে বসেছি, হঠাৎ কনস্টেবল ঢুকলো আমার কেবিনে। দারোগা বাবু, একজন মহিলা এসেছে, অনেকক্ষণ ধরে আপনার সাথে দেখা করবে বলে বসে আছে, পাঠাবো? কি বলছে কি? কিছুই বলছে না, শুধু বলছে আপনার সাথে দেখা করা নাকি খুব জরুরি। যা বলার নাকি আপনাকেই বলবে। উফ, যাকে পাঠাও আর কি। কনস্টেবল বেরিয়ে গেল, আর একটু পরেই এসে ঢুকলো এক মহিলা। খুব যে সম্ভ্রান্ত তা নয়, গায়ের শাড়িও ফিকে, তবে মুখটা যেন আরো বেশি ফিকে। আমি মহিলাকে বসতে বললাম। বসুন। কি সমস্যা বলুন। সমস্যার কি আর শেষ আছে দারোগা বাবু? আমায় আমায় আপনি বাঁচান দারোগা বাবু। আরে বাঁচা মরার কথা পরে হবে, আগে সমস্যা কি সেটা তো বলতে হবে। আজ আজ 3 দিন ধরে যা চলছে, নিরুপায় হয়ে এসেছি আপনার কাছে। কি হয়েছেটা কি? ওই ওই মরা নেই তো সব সমস্যা দারোগা বাবু। হানিফ জবে থেকে মরেছে, তবে থেকে যা শুরু হয়েছে না, আমাদের আর নিস্তার নেই। হানিফ নামটা শুনে আমি টান টান হয়ে বসলাম। পকেট থেকে বের করলাম নোটের খাতাটা। কি হয়েছে আমায় একটু খুলে বলুন তো। বলছি 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 সব বলছি দারোগা বাবু। আমার নাম হামিদা বানু, আমি মালবাজারে থাকি। মালবাজারের মাছুয়াপট্টি, সেখানে আমার ঘর। হানিফের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু অমন লম্পট নেশাখোর ছিনতাইবাজ গুন্ডা দেখে আমার আব্বা বিয়ে দেয়নি। বিয়ের পরে আমার মরদকে তুলে নিয়ে গিয়ে একবার খুব মেরেছিল ওরা। আমাদের ঘরে এসেও ভাঙচুর করেছিল। কিন্তু কিন্তু যখন শুনলাম সে ধরা পড়েছে, ফাঁসির সাজা হবে, তখন আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিলুম। কিন্তু তার মরার পরেও কিছু বদলায়নি দারোগা বাবু। আগে সে নিজে এসে হুজ্জতি করত, এখন তার ভূত এসে আমাদের ঘর লুটে নিয়ে যাচ্ছে দারোগা বাবু। আপনি আপনি এর একটা বিহিত করুন দারোগা বাবু। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, গুন্ডা থেকে বেঁচে এখন এখন এই ভূতের হাতে পড়লে আমরা সব জানে মানে সব দিকে মারা যাবো দারোগা বাবু। মন দিয়ে শুনলাম আমি সবটা। ভূতের ব্যাপারটা অবান্তর হলেও ঘটনাটা গুরুত্বপূর্ণ। মহিলার গলার স্বর স্পষ্ট প্রমাণ করে যে মিথ্যে কথা সে বলছে না। কবে থেকে শুরু হয়েছে এই ভূতের কাণ্ড? আগে দারোগা বাবু, যবে থেকে হানিফ মরেছে ওই তবে থেকেই শুরু হয়েছে। কটা নাগাদ ঘটে? ওই আন্দাজ 12টা-1টা নাগাদ। অবাক হলাম আমি, এমনটা প্রত্যাশা করিনি মোটেও। যে সময়ের কথাই মহিলা বলছে সেই সময় আরো একটা অপরাধ ঘটেছিল। সেরা মহল্লার আলী জাফর ওই একই রাতে একই সময় খুন হয়েছিল। কিন্তু তা কি করে সম্ভব? মালবাজারের মাছুয়াপট্টি আমি চিনি, সেখান থেকে সেরা মহল্লা অনেক দূর। একটা মানুষ একই দিনে একই সময় দুই ভিন্ন স্থানে কি করে উপস্থিত থাকতে পারে? তাহলে কি কোনো যমজ ভাইটাই? কিন্তু না, সেই সম্ভাবনাও নেই। শশাঙ্ক ধরকে তো খবর নিতে বলেছিলাম। সে খোঁজ নিয়ে জানিয়েছিল হানিফের যমজ ভাই তো দূর, তার কোনো ভাইই নেই। তার মা বাবা পরিবারেরও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
তাহলে চারদিকে যে খবর উঠছে তা কি সত্যিই বাস্তব? অপঘাত নিয়ে অনেক বড় বড় বিজ্ঞানীরাও তো অনেক কথা বলেন। ভূত প্রেত কি তবে সত্যিই হয়? একটা কাহিনী আমি নিজে পড়েছিলাম অনেকদিন আগে। সেখানে প্রতিশোধ নিতে এক মহিলার আত্মা গুনে গুনে তার 4 দর্শনকারীর মাথা কেটেছিল। তারপর সেই মহিলা বা ভিকটিমদের দেহ কোনোটারই কোনো খোঁজ পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল শুধু 4টে কাটা মাথা। ঘটনাটা মনে পড়তেই আমার সমস্ত শরীর বেয়ে কেমন একটা যেন শিহরণ খেলে গেল। লোকে যা বলা বলি করছে, চারদিকে একের পর এক যা সব কাণ্ড ঘটে চলেছে, তাকে যদি সত্যি মানতে হয় তাহলে তার অর্থ একটাই দাঁড়ায়, হানিফ খান ফাঁসির পর মরে গিয়েও ফিরে এসেছে। তার অতৃপ্ত আত্মা এখন বেছে বেছে তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। আলী জাফর বিশ্বাসঘাতকতা করে তাকে ধরিয়ে দিয়েছিল। তাকে মারা হয়েছে মাঝরাতে গলা কেটে। জজ সাহেব দিবাকর সেন তার ফাঁসির হুকুম দিয়েছিলেন। তাকে প্রাণে মারা হয়নি, কিন্তু রাতে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এমনই ভয় পেয়েছেন ভদ্রলোক যে তারপর থেকে জ্বরে ভুগছেন। এই মহিলার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু চোর জোচ্চোর বলে মহিলা তাকে প্রত্যাখ্যান করে। তার বদলা সে নিয়েছে ঘরে ঢুকে জিনিসপত্র লুট করে। এরপর কার পালা? কার নাম অপেক্ষা করছে হানিফের তালিকায়? আমি জীবনে অনেক খুন, ডাকাতি, জোচ্চুরি, রাহাজানি দেখেছি, তাদের মীমাংসাও করেছি, কিন্তু এমন অশরীরী আততায়ীর মুখোমুখি কখনো হয়নি। আমি দারোগা, দোষীর হাতে হাত কড়া পরানোই আমার কাজ। কিন্তু যার হাতই নেই, যার গোটা অস্তিত্বই ধোঁয়াশা, তাকে ধরবো কি করে? হানিফের ভূত কি তবে আমার ওপরও প্রতিশোধ নেবে? মাথায় চিন্তাটা আসতেই কেমন যেন ভয় লাগলো আমার। না, দপ্তরের বন্ধ ঘরে বসে ভাবলে এইসব চিন্তাই আসবে। কিছুই কুল কিনারা করতে পারবো না। নিজের চোখে দেখতে হবে, নিজের কানে শুনতে হবে, আর বুঝতে হবে সে কি চায়। তবে গিয়ে এই জটিল ধাঁধার জাল কেটে বেরোতে পারবো আমি। মহিলা তখনও আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে বসেছিল। তাকে বললাম, আপনি এখন বাড়ি যান, বিকেলবেলা আমি অনুসন্ধান করতে যাব। দরকার বুঝলে সেখানে পাহারা বসিয়ে আসবো। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। শুনে মহিলা খানিক আশ্বস্ত হলো। আমার সামনে একটা সেলাম করার ভঙ্গিতে হাত জোড়ো করে সে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আমার ডায়েরিটায় চোখ বোলাতে লাগলাম। যখনই কোনো নতুন কেসের দায়িত্ব নিই, আমি এরকম একটা করে ডায়েরি বানাই। তাতে কেসের বৃত্তান্ত, লোকজনের মুখে শোনা খবর, নিজের দেখা দৃশ্য, মনের অনুমান, লোকেদের সন্দেহ, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখি। কোথায় গিয়ে কি করতে হবে, কার সাথে কখন দেখা করে কি জিজ্ঞেস করতে হবে, সেসবও থাকে তাতে। দেখলাম ডায়েরির শেষ পাতায় একটা নামের গায়ে মোটা করে মার্কা মারা, ডক্টর বীরেন্দ্র মনোহর। ইনি সেই ডাক্তার যিনি ফাঁসির পর হানিফের নাড়ি টিপে তাকে মৃত সার্টিফাই করেছিলেন। ডাক্তারের বাড়ি দপ্তর থেকে বেশি দূরে নয়, সাক্ষাৎপত্র নেওয়া নেই, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা কেসে পুলিশের সাথে কথা বলার জন্য অল্প একটু সময় তিনি নিশ্চয়ই বের করতে পারবেন। ভাবলাম এ বেলা দেখা করে আসেই ভালো, বিকেলে আবার মাছুয়াপট্টি গেলে সময় হয়ে উঠবে না। তাই একাই বেরিয়ে গেলাম জিপ নিয়ে। ডাক্তারের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম, তখন তার চাকরের কথা শুনে বেশ হতাশ হলাম। ডাক্তারবাবু নিজেই নাকি অসুস্থ, কারোর সাথে দেখা করতে পারবেন না। আমি অনেক জোরাজুরি করলাম, কিন্তু সে নাছোড়বান্দা। এমনকি ঘরে গিয়ে একবার মনিবকে খবর দিতেও সে রাজি নয়। কেমন যেন একটা খটকা লাগছিল। ডাক্তারবাবুর এতই শরীর খারাপ যে একবার মুখটি অবধি দেখাতে পারবেন না। আমার সহ্যের সীমানা পেরিয়ে গেল। হাত কড়া টেনে পকেট থেকে রিভলভারটা বের করে বললাম, শোনো,
এক্ষুনি গিয়ে যদি তোমার বাবুকে না খবর দাও, তাহলে তাকে তো তুলে নিয়ে যাবোই, তাতে তোমাকেও নিয়ে গিয়ে গারদে পুরবো। তুমি কি চাও সেটা? ওষুধে কাজ হলো, আর একটিও কথা বলতে হলো না আমাকে। সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা খুলে দেওয়ার হুকুম এলো। ভিতরে গিয়ে দেখি, ও মা, অসুখ বিসুখ কিচ্ছু নেই। ডাক্তারবাবু একেবারে টনটনে সুস্থ। ঘরে উর্দি পরা পুলিশ দেখে তিনি প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলেন। কাঁপা হাতে জলের গিলাসটা নামিয়ে তিনি মুখ খুললেন। বলুন, কি জানতে চান? জানতে তো অনেক কিছুই চাই ডক্টর মনোহর, কিন্তু আপনি বললে তো আপনি তো আমার সাথে কথা বলতেই রাজি নন। আমি খবর নিয়ে জেনেছি যে হানিফের ফাঁসির পর আপনি ঘর থেকে বেরোননি। এদিকে এখানে আপনি মিথ্যে অসুস্থতার অজুহাত দিয়ে ঘর বন্ধ করে বসে আছেন। ব্যাপারটা কি একটু খোলসা করুন দেখি। ব্যাপার আবার কি হতে যাবে? বললাম না, শরীর ভালো নেই। আমার ব্লাড প্রেশারের সমস্যা, ইদানিং সেটা বেড়েছে, তাই কোথাও বেরোয়নি ঘর থেকে। ব্লাড প্রেশারটাই কি একমাত্র কারণ, নাকি মান সম্মান খোয়া যাবে বলে বেরোননি? মান সম্মান? সে আবার কি? কি বলতে চাইছেন আপনি? দেখুন, আমি যা বলতে চাই তা আপনি বেশ ভালোই বুঝতে পারছেন। হানিফ খানের ফাঁসি হয়েছিল আজ থেকে 3 দিন আগে। সেই হানিফ খান এখন খোলা ঘুরে বেড়াচ্ছে বাইরে, এক এক করে ধরে ধরে লোক মারছে, ঘর বাড়ি লুট করছে। পুলিশ প্রশাসন সবাই হন্যে হয়ে দৌড়চ্ছে তার পিছনে। আর তাকে ফাঁসির পর যিনি মৃত সার্টিফাই করেছিলেন সেই ডাক্তার হলেন আপনি। এই খবর যদি বাইরে ছড়ায় তাহলে আপনার পয়সা আর মান সম্মান সেসব কি খুব একটা বজায় থাকবে? বিশ্বাস করুন দারোগা বাবু, আমি সত্যি জানি না কি করে এমনটা হচ্ছে। গত 18 বছর ধরে প্র্যাকটিস করেছি আমি। এমন কেস দেখা তো দূর, আমি কখনো কানেও শুনিনি। আমার স্পষ্ট মনে আছে, দীর্ঘ 3 মিনিট ধরে আমি হানিফের নাড়ি পরীক্ষা করেছিলাম। ঠান্ডা অসাড় মৃতদেহ, এছাড়া আর কিচ্ছু নয়। গলায় হাসির দড়ি বসে দাগ হয়ে গিয়েছিল, মুখটা নীলচে হয়ে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। এরপর কি বেঁচে ওঠা সম্ভব? হ্যাঁ, আপনি বলুন। সম্ভব কি না সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু। আচ্ছা, একটা কথা বলুন তো আমায়, চিকিৎসা বিজ্ঞানী কি এমন কোনো পদ্ধতি আছে যা দ্বারা সদ্য মৃতকে জীবিত করা যায়? না না, এ অসম্ভব। হৃদস্পন্দন একবার লোপ পেলে সেই দেহকে বাঁচিয়ে তোলার আর কোনো উপায় নেই। কিন্তু আমার এক পরিচিত ভদ্রলোক আছেন, যিনি অল্প বিস্তর তন্ত্র নিয়ে চর্চা করেন। এই ঘটনার পরে আমি তার সাথে একবার যোগাযোগ করে কথা বলেছিলাম। ভদ্রলোক বললেন যে তন্ত্রে নাকি এমন গূঢ় সাধনা হয় যার দ্বারা মৃতদেহকে পুনরুজ্জীবিত করা যায়। হতে পারে এটাও সেরকম কিছু। অন্য সময় হলে আমি ডাক্তারকে কষিয়ে একচোট ধমক দিয়ে 2-4 কথা শুনিয়ে আসতাম। আধুনিক বিজ্ঞানের লোক হয়ে তন্ত্রমন্ত্রকে তোল্লা দেওয়ার জন্য অপদস্থও করতাম আচ্ছা করে। কিন্তু এইবার আমি কিচ্ছু বললাম না, কারণ দ্বন্দ্ব আমার মনেও। কত কিছুই তো হয় এই পৃথিবীতে, হতেও দেখেছি নিজের চোখের সামনে। সবকিছুর অর্থ খোঁজার সামর্থ্য কি আমাদের আছে? আমি আর বেশি কথা বললাম না। মাথার টুপিখানা পড়তে পড়তে বেরিয়ে আসছিলাম, হঠাৎ ডাক্তারবাবু পিছু ডাকলেন। দারোগা বাবু, একটু দাঁড়ান, আর একটা জিনিস আপনাকে দেখানোর আছে। ভেবেছিলাম গোপন করে যাব, কাউকে বলবো না, কিন্তু আপনার সাথে কথা বলে আজকে অল্প আশ্বস্ত হয়েছি আমি। আর যেই হোক, অন্তত আপনি আমাকে সন্দেহ করবেন এটা বুঝতে পেরেছি। তাই দেখাচ্ছি আপনাকে, এই যে। বলে একটা মাটির হাঁড়ি তুলে ধরলেন ডাক্তারবাবু। হাঁড়ির গায়ে খড়ি মাটি দিয়ে বড় বড় করে লেখা ভূতের উপহার। মুখের ঢাকনাটা সরাতেই দেখি
ভিতরে এক হাঁড়ি ভর্তি গোল গোল টাটকা রসগোল্লা। ডাক্তারবাবু বললেন, ভয়ে এতে হাত দিন, যদি বিষ মেশানো হয়। দেখি দেখি, আমি দুটো নিই। পেট ভরে রসগোল্লা খান ডাক্তারবাবু, কোনো ভয় নেই আপনার। রসগোল্লায় ব্লাড প্রেশার কমায়। চলি। আমি বেরিয়ে এলাম সেখান থেকে। পথে যেতে যেতে গোটা বিষয়টা জলের মতো স্পষ্ট হলো আমার কাছে। আমি যা অনুমান করেছিলাম ঠিক তাই। আমার ডায়েরির মতো হানিফেরও বোধহয় একটা ডায়েরি আছে। সবার নাম লেখা থাকে তাতে। যে তার ক্ষতি করেছে তার উপর প্রতিশোধ নিচ্ছে সে, আর যে উপকার করেছে, যেমন ডক্টর বীরেন্দ্র মনোহর, যিনি তাকে মৃত ঘোষণা করে ভূত হওয়ার রাস্তা খুলে দিয়েছেন, তাকে সে হাঁড়ি ভর্তি মিষ্টি খাইয়ে যাচ্ছে। শুনতে অবাক করা হলেও একটা কথা না মেনে উপায় নেই। এমন ভূত ক্রিমিনালের পাল্লায় আমি এর আগে কখনো পড়িনি। বেলা গড়িয়ে এসেছিল। আমি আর দপ্তরে গেলাম না। জিপ ঘুরিয়ে সোজা চলে গেলাম মাছুয়াপট্টি, সেই মহিলার বাড়ি যেখানে কাল রাতে ডাকাতি হয়েছিল। গিয়ে বেশ সুবিধা হলো আমার, কারণ ডাকাতেরা ঘর যে অবস্থায় ফেলে গিয়েছিল এখনো সেই একই অবস্থা। জিনিসপত্র নাড়াচাড়া করেনি কেউ, সুতরাং প্রমাণ সংগ্রহ করা সহজ হবে। আমি ঘুরে ঘুরে এটা ওটা উল্টে পাল্টে দেখতে লাগলাম। যা বুঝলাম তাতে এই ডাকাতরা শুধু মূল্যবান জিনিস লুট করতে আসেনি, সামনে যা পেয়েছে উঠিয়ে নিয়ে গেছে। মহিলার স্বামী মাছের ব্যবসায়ী, তার মাছ ওজন করা দাঁড়িপাল্লা বাটকারাগুলো অবধি নিয়ে পালিয়েছে। লুটপাট করে ডাকাতি যদি করার থাকতো, তাহলে সেদিন জজ সাহেবের ঘরে তো আরো অনেক মূল্যবান জিনিস ছিল, সেই সব নিল না কেন? ওই বাটকারা আর দাঁড়িপাল্লা বেচে কত টাকাই বা পাবে? আমার মাথা কাজ করছিল না। চারিদিক ঘুরে এমন কিছু নজরেও পড়ল না যেটা থেকে কোনো সূত্র পেতে পারি। লোকজনের সাথে কথা বলতে তারাও সেই একই জিনিস বলল, যেমনটা এর আগেও প্রতিবার শুনে এসেছি। সেই দুটো লোক রাতের অন্ধকারে মুখে গামছা ঢেকে আসে, একজনকে হুবহু হানিফের মতো দেখতে, আর একজন বেঁটে। হাতে লাঠি বা কাটারি নিয়ে হানিফ ঠায় এক জায়গায় বসে থাকে, আর অন্য লোকটা ভাঙচুর করে। শুনতে শুনতে এবার কেমন একটা বিরক্ত লাগছিল আমার। একটা ছিচকে খুনি গুন্ডা, তার এত দাপট, এত চেষ্টা করে এত মাথা খাটিয়েও কিনা তাকে ধরতে পারছি না আমরা। আর দাঁড়ালাম না সেখানে, ফিরে এলাম দপ্তরে। বিকেল থেকেই শরীর মন কিছুই ভালো লাগছিল না। গত দুদিন এত চাপ গেছে যে মাথাও আর কাজ করছিল না। ভাবলাম মন শান্ত করতে একটু বেরিয়ে আসা দরকার। চলতে চলতে ডাক্তার বীরেন্দ্র মনোহরের কথাগুলো আমার কানে বাজতে লাগলো। তন্ত্রে এমন উপায় আছে যা দ্বারা মৃত মানুষকে জীবিত করে তোলা সম্ভব। আচ্ছা, তন্ত্র জানতে হলে কি গলায় হাড়ের মালা পরা কাপালিক হতে হয়? তন্ত্রমন্ত্রের অনেক বইপত্রও তো হয়, সেই সব পড়ে কি অল্প বিস্তর জ্ঞান অর্জন করা একেবারেই অসম্ভব? বুদ্ধির চাবুক তো অনেক চালালাম, এবার একটু তন্ত্র চর্চা করেই দেখা যাক, যদি তাতে কোনো ফল দেয়। বইপাড়া আমার দপ্তর থেকে বেশি দূরে নয়। হাঁটতে হাঁটতে চললাম সেদিকে। অনেক দূর থেকে লক্ষ্য করছিলাম একটা লোককে, একটা দোকানের সামনে দাঁড়িয়ে একখানা বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। অবয়বটা বড়ই চেনা চেনা ঠেকছিল। তার পিছনে গিয়ে তার কাঁধে একটা হাত রাখলাম। অমনি চমকে পিছনে ঘুরে তাকালো লোকটা, আর তাকে দেখা মাত্র আমার মুখে এক গাল লম্বা হাসি ফুটে উঠল। কি অবিনাশ, তুমি এখানে? দেশে ফিরলে কবে? মুখে দাড়ি, গোঁফ, মাথায় হ্যাট, তুমি তো একেবারে সাহেব হয়ে গেছো।
তা একটু হয়েছি বটে, তবে দারোগার চোখের জোর আছে বলতে হবে। এত বছর পরেও শুধু পিছন থেকে একবার দেখেই চিনে ফেললে। কলেজের পুরনো বন্ধুকে চিনতে দারোগার চোখ লাগে না অবিনাশ। তোমার বইয়ের পাতা উল্টানোর কায়দা দেখেই ধরে ফেলেছি তোমায়। তো খবর কি, এখন আছো কোথায়? বিয়ে থা করেছো নাকি? না এখন ওই ম্যাজিকই তোমার প্রেয়সী? আরে ধুর, বিয়ে করার আর সময় পেলাম কই। প্রেয়সীকে নিয়েই দিব্যি কাটছে তো। এখন আপাতত বাড়িতেই আছি। দেশ বিদেশ তো অনেক হলো, এবার কিছুদিন ভাবছি পুরো ঘর কোনো বেড়াল হয়ে যাব। ভিনদেশি ম্যাজিক অনেক তুলেছি বুঝলে, এবার একটু দেশীয় স্ট্রিট ম্যাজিকে মনোনিবেশ করব একদম। বেশ বেশ, ঘরেই থাকো, ঘরে থাকাই মঙ্গল। বাইরে যা সব কাণ্ড ঘটছে, ভূতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি ভায়া। সে কি ভূত? কার ভূত গো? বইয়ের দোকানের সামনে দাঁড়িয়েই অবিনাশকে সমস্ত ঘটনা বলতে শুরু করলাম। হানিফের ফাঁসি, তার মৃতদেহ হারিয়ে যাওয়া, তারপর ভূতের অত্যাচার, একে একে সবার উপর প্রতিশোধ, সব বললাম তাকে। শুনে সে বলল, দেখো প্রিয়নাথ, আমি আমার গোটা জীবন শুধু ম্যাজিক চর্চা নিয়ে কাটিয়েছি। ম্যাজিকে এমন অনেক ভোজবাজি হয় যা দেখে প্রথমে অবিশ্বাস্য মনে হলেও তার পিছনে থাকে শুধু হাত সাফাই আর একেবারে সহজ বৈজ্ঞানিক কৌশল। তাই এই অদ্ভুতুরের ব্যাপারটা আমি একেবারেই মানতে পারছি না। দেখো, ভূত ধরতে তোমায় কতখানি সাহায্য করতে পারবো আমি জানি না, তবে তোমায় একটা জব্বর জিনিস আমি দেখাতে পারি। তোমার অনুসন্ধানের কাজে সে জিনিস উপকারী হলেও হতে পারে। তুমি মিট্টি বাবার নাম শুনেছ? মিট্টি বাবা? সে আবার কোন মহাপুরুষ? শুধু মহাপুরুষ নয়, একেবারে দিব্য পুরুষ। চলো আমার সাথে, বলছি সব। হাতের বইটার 4 আনা পয়সা মিটিয়ে একটা টাঙা থামালো অবিনাশ। আমরা দুজনে উঠে বসলাম। অবিনাশ কোচোয়ানকে হুকুম দিল, চলো ভাই, ছাতিম গাছ মিট্টি বাবার ডেরায়। টাঙা গাড়ি যখন বাবাজির ডেরার সামনে গিয়ে থামলো, ততক্ষণে সন্ধে হয়ে গেছে। আমরা দুজনে গাড়ি থেকে নামলাম, আর সামনের দৃশ্য দেখা মাত্র রীতিমতো অবাক হয়ে গেলাম। একই কাণ্ড, এই যে লোকের মেলা লেগে গেছে রীতিমতো। সামনে একটা উঁচু মাটির স্তূপ, তার চারদিকে ধুনি জ্বলছে। সেই স্তূপ ঘিরে দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো, প্রায় 50 লোক। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। অবিনাশকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, এই কে বলো তো এই বাবাজি? এদিকে এসো। আসল নাম কেউ জানে না, লোকে ওই মিট্টি বাবা বলেই ডাকে। বাবাজির বৈশিষ্ট্য হলো ইনি নাকি মৃত্যুর দেশ থেকে আবার ফিরে এসে জীবন্ত হতে পারেন, এবং সেটা শুধু একাধবার নয়, বারবার করেন। প্রতি একাদশীতে কালীর তপ করতে করতে শরীর ছাড়েন বাবাজি, তারপর তার দেহ মাটি খুঁড়ে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। ঠিক তার 7 দিন পর বের করা হয় দেহ। মুখে মাথায় অল্প মদ ছেটালেই নাকি আবার জ্যান্ত হয়ে ওঠেন বাবাজি। তারপর বাবার চরণ স্পর্শ করে যে যা মনস্কামনা করে তাই পূর্ণ হয়। ওই যে সামনে মাটির ঢিবি দেখছো, হ্যাঁ, ওর নিচে পোতা আছে বাবাজির দেহ। আজ তার মাটি খুঁড়ে বেরিয়ে আসার দিন। একটু সবুর করো, চোখের সামনে সব দেখতে পাবে। অবিনাশের কথা মতো আমি চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলাম। দুজন চেলা কোচের লোক হাতে বেলচা নিয়ে ঢিবির উপর থেকে মাটি সরাতে লাগলো। মিনিট খানেকের মধ্যেই দেখতে পেলাম মাটির আবরণ সরিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা কালো দেহ। চারিদিকে লোকের হইহল্লা বেড়ে গেল। সামনে অনেকগুলো মশাল জ্বলছে, তারই আলোয় দেখতে পাচ্ছি বাবাজিকে। চামড়ার রং এত কালো আমি এর আগে কখনো দেখিনি। একজন চেলা পাথরের বাটি করে কি একটা যেন নিয়ে এলো, তারপর আঁচলা ভরে তুলে সেটা ছিটিয়ে দিল বাবাজির গোটা গায়ে মাথায়। মুহূর্তের মধ্যেই লাল চোখ দুটো ধক করে খুলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলেন বাবাজি। আর তাকে দেখে চারদিকে লোকজন হাত তুলে জয়ধ্বনি দিতে লাগলো।
ভক্তরা ছুটে এগিয়ে গেল তার চরণ স্পর্শ করতে। এইসব কাণ্ড দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মুখ ফেরালাম অবিনাশের দিকে। এই যে পুরো অবিশ্বাস্য, বাবাজি ধ্যানের এত ক্ষমতা কি করে করছে এসব? আরে, তুমি তুমি এইটুকুতেই চমকে গেলে প্রিয় না? তাহলে আসল ম্যাজিক দেখলে কি করতে? তার মানে? মানে কিছুই নয়, এও এক ধরনের ম্যাজিক বলতে পারো। আমার সাথে এসো, এসো, দেখাচ্ছি তোমায়। ভিড় ঠেলে বেরিয়ে অবিনাশের পিছু নিল। কয়েক কদম চলতে গিয়ে পৌঁছলাম বাবাজির তাঁবুর কাছে। চারদিকটা একবার ভালো করে দেখে নিল অবিনাশ। তারপর এগিয়ে গিয়ে কানাতটা অল্প ফাঁক করে ডাকলো আমায়। আমি গুটি পায়ে গিয়ে মুখ বাড়ালাম ভিতরে। এক কোনায় টিম টিম করে একটা লণ্ঠন জ্বলছে, তার আলোয় বসে এক চেলা হামানদিস্তায় কি যেন থেঁতো করছে। পাশেই একটা ফুলের সাজি, টাটকা ধোয়া এক গোছা লাল ফুল লণ্ঠনের আলোয় টকটক করছে। ওইগুলো কি ফুল জানো? এটা তো রক্ত জবা নাকি? না 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 না, জবা নয়। খানিকটা ওইরকম দেখতে বটে, কিন্তু এই ফুল মারাত্মক। এর নাম রডোডেনড্রন। উঁচু পাহাড়ি এলাকায় যেখানে তুষারপাত হয় সেইখানে পাহাড়ের খাঁজে খাঁজে ফোটে এই ফুল। দেখতে সুন্দর হলে কি হবে, এর রস এমনই মাদক যে খেলে ক্ষণিকের জন্য স্নায়ুর সঞ্চালনই বন্ধ করে দেয়। পাহাড়ি আদিবাসীরা এ নিয়ে নেশা করে। তাদের সাথে কথা বলে জেনেছি পাহাড়ে কিছু এমন জড়িবুটি মেলে যা এই ফুলের রসের সাথে মিশিয়ে খেলে হৃদস্পন্দন একেবারে বন্ধ হয়ে যায়, কিন্তু প্রাণ যায় না। সেই সময় মানুষটাকে দেখলে মনে হবে সে মৃত, কিন্তু মাদকের প্রভাব শেষ হলেই গা ঝেড়ে সে এমনভাবে উঠবে যেন ঘুম থেকে উঠছে। এর প্রভাব এতই শক্তিশালী যে গুণী ডাক্তারের স্টেথোস্কোপও ধরতে পারে না মানুষটা আদতেই বেঁচে আছে না নেই। আমার বিশ্বাস এই বাবাজিও সেই একই নেশা করে। বহুদিনের অভ্যাসের ফলে নেশার মাত্রা বেড়ে এমনই দাঁড়িয়েছে যে একবার রস খেলে আগামী ৬-৭ দিন আর কোনো হুঁশ থাকে না তার। বুঝলে? অবিনাশের কথা শুনে আমি চমকে গেলাম। একটা বড় রকম খটকা সাড়া দিয়েছে আমার মনে। এই মাদক এমনই যে তার নেশা করলে মানুষ জ্যান্ত না মৃত বুঝতে পারা যায় না। হানিফ খানও এমনই কিছু উপায় অবলম্বন করেনি তো? এখনই বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। বাবাজির ভক্তরা তাকে ঘিরে আছে, আমার কাছে কোনো উপযুক্ত প্রমাণও নেই। এই অবস্থায় তাকে ধরতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমি আর কথা বাড়ালাম না, অবিনাশকে নিয়ে চুপচাপ সরে পড়লাম সেখান থেকে। পরদিন দফতরে পৌঁছেই প্রথমে জেলের কিঙ্কর রায়কে টেলিফোন করলাম। তাকে গত রাতের সমস্ত ঘটনা বললাম। এও বললাম যে ফাঁসি ঘরের ভিতরটা একবার ভালো করে অনুসন্ধান করতে চাই আমি। এমনিতে জেলের ফাঁসি ঘরের ভিতর বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু কিঙ্কর রায় থাকতে সে নিয়ে সমস্যা হলো না। কোনো প্রকার অনুমতিপত্রেরও প্রয়োজন পড়ল না, তিনি নিজেই এলেন সেখানে। তাকে সঙ্গে নিয়ে ফাঁসি ঘরের ভিতরটা আমি খুব ভালো করে পরীক্ষা করতে লাগলাম। আমার দৃঢ় সন্দেহ ফাঁসি হয়ে যাওয়ার পরেও হানিফ খান বেঁচে ছিল। তার একমাত্র কারণ সেই মাদক। ফাঁসির দড়ি গলায় না বসে যায় তার জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল। ফাঁসু রেখে পয়সার লোভ দেখিয়ে এমন হাত করা ছিল যে সে দড়ি গলায় টান করে বাঁধেই নি, বরং হতে পারে কোমরে বাঁধা কোনো লোহার আংটার সাথে আটকানো ছিল দড়ি। হাতুল টানতেই শরীরের ওজন গলায় না পড়ে সেই আংটায় পড়ে, তাই ঘাড় মটকানো থেকে বেঁচে যায় হানিফ। এরপর ডাক্তারবাবু যখন তাকে পরীক্ষা করার জন্য আসেন তখন সেই মাদক খেলা দেখাতে শুরু করে দিয়েছে। নাড়ি পরীক্ষা করে ডাক্তারবাবু বুঝতেই পারেন না যে হানিফের অসাড় দেহ আসলে এখনো জীবিত। আসল খেলা অবশ্য তারপর ঘটে। এই ফাঁসি ঘরের মধ্যে নিশ্চয়ই এমন কোনো জায়গা ছিল যেখানে সবার চোখে ধুলো দিয়ে লুকিয়ে পড়েছিল হানিফ। রক্ষী জানিয়েছিল যে তার মৃতদেহ বস্তার ভেতর পুড়ে ঘরের মেঝেতে নামানো হয়েছিল।
তার মানে কি মেঝেতেই কোথাও? আমি হাঁটু গেড়ে বসে মেঝেতে কান পাতলাম, আঙুলের ডগায় এক একটা ইট ঠুকে ঠুকে দেখতে লাগলাম। বেশি কষ্ট করতে হলো না। ফাঁসি মঞ্চের ঠিক সামনেই যেখানে বস্তাটা নামানো হয়েছিল সেখানকার 2-4টে ইট বাজাতেই ফাঁকা শব্দটা আমার কানে লাগলো। হাতে করে টানতেই বেরিয়ে এলো ইটগুলো। আমরা দুজনেই অবাক হয়ে দেখলাম ভেতরের মাটি খুঁড়ে এমন কায়দা করা হয়েছে যাতে একটা মানুষ তার ভিতর হাঁটু মুড়ে কুঁকড়ে অনায়াসে শুয়ে থাকতে পারে। উপর থেকে দেখলে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে নিচে এত বড় একটা গর্ত খোঁড়া। আমার সব অঙ্ক কাঁটায় কাঁটায় মিলে গিয়েছে, কিন্তু উঠে দাঁড়াতেই দেখলাম জেলের কিঙ্কর রায়ের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। কারণটা বুঝতে অবশ্য আমার বেশি সময় লাগলো না। ভূতে খুন করেছে বললে তাও একটা ব্যাপার ছিল, কিন্তু একজন আসামি ফাঁসি ঘরের ভেতর থেকে গা ঢাকা দিয়ে বেরিয়ে গেছে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিরাট বদনাম রটবে। মান সম্মান তো যাবেই, তার উপর চাকরি নিয়েও টানাটানি হতে পারে। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তার কোনো কারণ নেই স্যার, খেলা এখন আমাদের হাতের মুঠোয়। এবার শুধু খুঁজে বের করার পালা দুজনকে, এক সেই রক্ষী, আর 2 হাঁসুড়ে কাসসারাম, যে হানিফের গলায় ফাঁসির দড়ি পড়িয়েছিল। আমার বিশ্বাস এই দুটো কান ধরে টানলেই মাথা আপনা থেকে আমাদের হাতে এসে উঠবে। কাগজপত্র ঘেটে কাস্তারামের ঠিকানা খুঁজে বের করলাম। তার বাড়ি ছিল সেই সেরা মহল্লাতে যেখানে প্রথম রাতে আলী জাফর খুন হয়েছিল। আশপাশ থেকে খবর নিয়ে জানতে পারলাম কাস্তারাম নাকি ছুটিতে আছে, তার মেয়ের বিয়ে। এখন বিয়ের ভোজ একা খেতে যাওয়া ঠিক ভালো দেখায় না, তাই মালবাজারের দারোগা শশাঙ্কধরকেও খবর দিলাম। বেচারা এই কেসে আমার জন্য অনেক খাটাখাটনি করেছিল, শেষের ভোজটা তাহারও প্রাপ্য। বিকেলবেলা যখন বিয়ের আসরে গিয়ে পৌঁছলাম তখন লোকজনের ভিড়ে গিজগিজ করছে ছোট্ট ঘরটা। উর্দি গায়ে মাথায় টুপি পরে নামলাম আমরা, সাথেই বরযাত্রী হিসেবে এলো 10-12 জন পুলিশ। ভিতরে ঢুকে দেখলাম পুঁথি হাতে মৌলভী সাহেব তখন নিকাহ পড়াচ্ছিলেন। আমাদের ঢুকতে দেখে সবাই হকচকিয়ে গেল। মেয়ের বাবা কাসসারাম ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল পাশে, মাথায় ফুলের ঝালর গাঁথা টোপর পরে বর বাবাজি বসেছিল ঠিক সামনে। ঝালরের আড়াল থেকে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার হাত দুটো দেখতে পাচ্ছি আমি। ভয়ে থরথরিয়ে কাঁপছে সেগুলো। আমি কনস্টেবলদের হুকুম দিলাম, চারদিক ঘিরে ফেলো, বাইরে বেরোনোর সমস্ত দরজা বন্ধ করে দাও, কেউ যেন ঘর থেকে না বেরোতে পারে। মেয়েকে এই ঘর থেকে নিয়ে যাও, মেয়ের বাপ আর জামাইকে পাকড়াও কর। হুকুম শুনে কনস্টেবলরা ছুটে গিয়ে কাস্সারামকে ধরল। পাকড়াও করা হলো বর বাবাজিকেও। মাথার টুপি খুলে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম তার কাছে। তারপর হাত বাড়িয়ে মুখের উপর থেকে ফুলের ঝালরটা আস্তে করে সরালাম, আর মুখটা দেখা মাত্র বিস্ময়ে আমার চোখ দুটো কপালে উঠে গেল। গালের উপর একটা দীর্ঘ গভীর ক্ষত, ডান চোখের উপর থেকে কপালটা একপাশে পোড়া। এ তো সেই মুখ, ভূতের মুখ, হুবহু এক, হানিফ খান। আমি হো হো করে হেসে ফেললাম। কাসারাম, মেয়ের জন্য তো ভালোই পাত্র খুঁজেছো দেখছি। যেমন শ্বশুর তেমন জামা, একেবারে কাঁটায় কাঁটায় মিল। ভালোই হলো, হাসুড়ে আর আসামি এবার একসাথে চড়বে ফাঁসি কাটে। আর কপাল জোরে যদি ফাঁসির সাজা না হয় তাহলে তো আরোই ভালো। গারদের এক কামরায় বসে শ্বশুর জামাই দুজনে মিলে চোখ ইতকিত খেলবে। সেই রাতে হানিফ খান এবং কাসসারাম দুজনকেই গ্রেফতার করে আনা হয়, কিন্তু অনেক তল্লাশি চালিয়েও ফাঁসি ঘরের সেই রক্ষীর কোনো হদিশ পায়নি আমরা। বিচারে হানিফ খানের প্রাণদণ্ড হয় এবং কাসসারামকে
আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আমাদের যথেষ্ট সতর্কতার ফলে খবর আর বেশি ছড়ায়নি, জেলের কিঙ্কর রায়েরও কোনো বিপত্তি হয়নি। কিন্তু এই কেসটা আমার এত বছরের চাকরি জীবনে একটা গভীর দাগ কেটে রয়ে গেছে।